আপনাকে যদি বলা হয় আপনার হাতে $100 বিলিয়ন তুলে দেওয়া হয়েছে, আপনি কি করবেন? একটি প্রাইভেট জেট নাকি 500টি সুপার কার? আর 1 বিলিয়ন বছর পর এই পৃথিবীর অবস্থান কি হবে? মানুষ থাকবে, সূর্য জ্বলবে, নাকি সবকিছু বিলীন হয়ে যাবে? আর মজার কথা জানেন, আপনি হয়তো এখন কোথাও বসে আছেন, কিন্তু আপনি ছুটছেন, বলতে ঘন্টায় লাখ লাখ কিলোমিটার গতিতে। আর এসব যদি জানতে ইচ্ছা হয় কিভাবে এসব হচ্ছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে আমি ঢুকে পড়ছি ইন্টারনেটের সবচেয়ে আজব, পাগলাটে, মাথা নষ্ট করা কিছু সিমুলেশনের মধ্যে। $100 বিলিয়ন। ভাই, নর্মালি বাংলাদেশে এক বছরের বাজেট হয় মেবি 6 থেকে 7 ট্রিলিয়ন। তো এরও দ্বিগুণ টাকা, 100 বিলিয়ন। তো আমাকে এখন হচ্ছে স্পেন্ড করতে হবে। আমি নিজেই কনফিউজড, আমি টাকাটা কোথায় কোথায় খরচ করবো। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি স্পেন্ডস বিল গেটস মানি। তো $100 বিলিয়ন টাকা রয়েছে এখানে, এখন আমাকে স্পেন্ড করতে হবে ভাই। তো শুরু করি। প্রথম দিকে হচ্ছে আমি দেখতেই পাচ্ছি অনেকগুলো আইটেম, প্রোডাক্ট এখানে রয়েছে। আমি ইচ্ছা করলেই কিনতে পারবো, ইচ্ছা মতো আমার আমার কাছে যা প্রয়োজন আমি তাই কিনবো। তো আমি প্রথমের দিকে এখানে আছে বুক, বই। তো আমাকে বই কিনতে, বলতে বই পড়তে একটু বেশি ভালোবাসি। সো আমি ভাবতেছি বই নিব। আচ্ছা, আমি নিলাম 1000টা বই। এই যে উপরে দেখতেছি আমার হচ্ছে 100 বিলিয়ন থেকে 99, বলতে 99 বিলিয়নেরও বেশি টাকা বর্তমানে আমার স্টক রয়েছে। তো আমি হচ্ছে মুভির টিকিট ধরলাম 10টা মুভি দেখবো আমি। এরপর হচ্ছে এয়ারপোর্ট, স্মার্টফোন। ভাবলাম হচ্ছে আমার একটা স্মার্টফোন দরকার, আমি একটা স্মার্টফোন নেই। সরি, আমার হচ্ছে একটা স্মার্টফোন লাগবে। আচ্ছা, আমার হচ্ছে একটা ঘোড়া, বলতে আমার হচ্ছে রাইড করার জন্য। আমি যদি কোথাও যাই তো আমি একটা ঘোড়া নিলাম। হচ্ছে এরপরে কি দরকার আমার, একটা হচ্ছে টেসলা গাড়ি দরকার। ভাই, ইচ্ছা মতো খরচ করো, তোমার কাছে $100 বিলিয়ন আছে। আচ্ছা, আমার একটা কি হেলিকপ্টার দরকার? আচ্ছা, ধরলাম একটা হেলিকপ্টার। ওকে। আর আমার মনে হয় জুতা নাও দরকার। জুতা কি পাবো এখানে? আচ্ছা, জুতা আছে, ফ্লিপ ফ্লপস, স্যান্ডেল। তো ধরলাম 2 জোড়া লাগবে আমার। 20 টাকা আসতেছে 2 জোড়া। ও, ক্ষুধা লাগতেছে, বলতে আমি খাওয়ার জন্য হচ্ছে বিগ ম্যাকের হচ্ছে ধরলাম 50টা প্যাকেজ নিলাম। ঠিক আছে, 50টা নিলাম। ওকে। হোয়াট দা হেল! ভাই, আমি হচ্ছে $1 বিলিয়ন এখনো খরচ করতে পারিনি। আমার আর কি দরকার আছে? আমি তো হচ্ছে সবকিছু নিয়ে ফেলছি, বলতে প্রয়োজনীয় যেসব জিনিস। আমি জানি না এখন কি নিব। এই প্রথম যে টাকা কোথায় খরচ করব, আমি দেখতে পাচ্ছি না কোথায় খরচ করব। এয়ার জর্ডানস, বলতে হচ্ছে অ্যাথলেটিক্সদের জুতা। আমার কোনো হচ্ছে টিম যদি আমি তৈরি করতে চাই, তাহলে হচ্ছে আমি জুতা তাদেরকে গিফট করবো। ধরলাম হচ্ছে 500 জুতা নিলাম, 500 জুতা। ওকে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল, তো হচ্ছে চাইতেছি যে হচ্ছে বাই স্ট্রেঞ্জারকে আমি হচ্ছে এয়ারপোর্ট গিভওয়ে দিব। তো হচ্ছে ধরলাম 2000। গেমিং কনসোল আমার ধরলাম হচ্ছে আমি 500 জনকে গিফট দিতে যাচ্ছি, 500 জন। তো হচ্ছে স্মার্টফোন একটা তো নেওয়া হয়েছে, বলতে আমার জন্য। আমার এলাকায় হচ্ছে লোকজনকে দিয়ে দিব, ধরলাম 1000টা, 1001। ওকে, আমারটা সহ। হো, $1 বিলিয়ন এখনো খরচ করতে পারি নাই। আচ্ছা, দেখি কি কি আছে। ডায়মন্ড রিং, ডায়মন্ড রিং। ডায়মন্ড রিং হচ্ছে কাকে দিব? কেউ তো নাই। যদি ইন ফিউচারে কেউ আসে তাহলে নিয়ে রাখি। এবং হচ্ছে আমি চাই আমার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে স্ট্রেঞ্জার যারা, তাদের গার্লফ্রেন্ড বা কাপল যদি থাকে তাদেরকে দিতে পারি বন্ধু হিসেবে। আচ্ছা, ধরলাম হচ্ছে আমি 5000 জনকে আমি হচ্ছে গিফট করব। তো ডায়মন্ড রিং। এরপর আসতেছে রলেক্স। রলেক্স ঘড়ি দরকার আমার। রলেক্স ঘড়ি, আমার একটা শোরুম দরকার মেবি রলেক্সের। 10,000 হচ্ছে আমার রোলেক্স ঘড়ি থাকবে। আচ্ছা, আমার দরকার 1000টা ফেরারি। বলতে এটা শুধুমাত্র হচ্ছে আমার বন্ধু বান্ধব এবং রিলেটিভস, আত্মীয় স্বজনদের জন্য এবং আপনাদের জন্য ভাই। এরপর টেসলা, আমার হচ্ছে সব ভিউয়ার্স এর জন্য হচ্ছে টেসলা থাকবে। ধরলাম হচ্ছে 10,000, 11,000 টেসলা আমি হচ্ছে স্পেন্ড করতে চাচ্ছি আমার ভিউয়ার্স এর জন্য। এরপর হচ্ছে মনস্টার ট্রাক। এটা হচ্ছে প্রয়োজন আছে গাইস। আচ্ছা, ওকে, এটাও 1000টা নিলাম। ইলন মাস্ক হয়তো ভাবতেছে এই অল্প সময়ে এত টাকা কেন ব্যয় করতেছে। এই পুরোটা আপনাদের জন্য থাকবে সিঙ্গেল ফ্যামিলি হোম। বলতে আমি হচ্ছে 1000 জনকে দিয়ে দেবো। ওকে, 1000 জন। ওকে। ওনার হিসাবে আপনি ম্যাকডোনাল্ডের রেস্টুরেন্ট বা হচ্ছে রেস্তোরাঁ, যেটাই বলুন না কেন, আপনি হচ্ছে খুলতে পারেন। ধরলাম 500 জনকে আমি হচ্ছে সিলেক্ট করব, তাদেরকে আমি হচ্ছে এইটা ম্যাকডোনাল্ড ফ্রান্সিস দিয়ে দেবো। ওকে। ইয়াস, কি লাগবে? মনে হয় হলে ভালো হয়, তাই না? আচ্ছা, ধরলাম
1000 টাকা ইয়াস লাগবে আমার কাছে। সুপার বোল অ্যাড, অ্যাড মূলত হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস। আমার অনেক কিছু বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে হতে পারে। ধরলাম হচ্ছে 500টা হলাম। ওকে, আর কি কিনা যায়? এখানে হচ্ছে হেলিকপ্টার আছে, ধরলাম 500টা হেলিকপ্টার। এটা দেশের স্বার্থে আমি ব্যয় করব, যে এরা শুধুমাত্র নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। রাজপ্রসাদ এখানে হচ্ছে কার কার লাগবে ভাই, কমেন্টে জানান। ধরে নিলাম আপনারা 1000 জন এই রাজপ্রসাদ আপনাদের প্রয়োজন। ওকে, কি করার, আমি হচ্ছে 1000টা রাজপ্রসাদ কিনে রাখলাম। আপনাদের যখন প্রয়োজন হবে জাস্ট কমেন্টে জানাবেন, আপনাদের রাজপ্রসাদ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। মোনালিসা, মোনালিসাকে নিতে হবে। কয়টা লাগবে আপনাদের মোনালিসা? এই এক মিনিট, মোনালিসা তো একটাই আছে, সো আমরা একটাই কিনতে পারবো। ওকে, আচ্ছা মোনালিসা কিনে ফেললাম। ধরলাম 10টা মুভি আমরা তৈরি করব। আচ্ছা, আহ এরপর হচ্ছে বোয়িং 747। আপনাদের কারো কি বোয়িং লাগবে? বিমান লাগতেই পারে। আচ্ছা, আমি 100 জনের জন্য বোয়িং কিনলাম। এনবিএ টিম আমার মনে হয় একটা দরকার, যেটা আমি হচ্ছে আচ্ছা 2টা নিলাম। এটাকে আমি ভাইরাল টিম নামে হচ্ছে প্রকাশ করতে যাচ্ছি, যে হচ্ছে এরা মূলত হচ্ছে টিকটক করে থাকবে। আমার কাছে এখনো $6 বিলিয়ন বেশি অ্যামাউন্ট আছে। কি কিনা যায়, কি কিনা যায়? গোলবার, গোলবার হচ্ছে অবশ্যই সবার পছন্দ। তো ধরলাম গোলবার হচ্ছে আমি 10টা গোলবার কিনলাম। ওকে, আচ্ছা এরপর হচ্ছে লাক্সারি ওয়াইন। না ভাই, এটা কেনা যাবে না, এটাতে আমি সরি, ওয়াইন কেনা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে ডিজাইনার হ্যান্ডব্যাগ, বলতে ইন ফিউচার যদি কিছু একটা হয় তার জন্য থাকবে আমার হ্যান্ডব্যাগ। তো 5টা হ্যান্ডব্যাগ, সরি 5টা হ্যান্ডব্যাগ, আচ্ছা 50টা হ্যান্ডব্যাগই কিনলাম। ঠিক আছে। আচ্ছা এরপর আসতেছে অটোরিকশা। অটোরিকশা আচ্ছা ধরলাম হচ্ছে 10টা অটোরিকশা হচ্ছে লাগবে আমাদের, আমরা হচ্ছে এটা ব্যবহার করব। এরপর পাপ্পি আসছে, কিটেন আসছে। আচ্ছা পাপ্পিরা মূলত একটু বলে রাখি, এরা হচ্ছে খুব ভদ্র স্বভাবের হয়, এদের একটু ট্রেন করার প্রয়োজন হয়। আচ্ছা ধরলাম 100টা পাপ্পি আমরা নিব। এরপর হচ্ছে আমার কিটেন, তো এরা একটু লং পিরিয়ডের জন্য খুবই ভালো হ্যাবিচুয়েটেড প্রাণী একটা। তো হচ্ছে কিটেন ধরলাম আমার ওইটা 100টা লাগবে। ওকে, বাইক সাইকেল হচ্ছে 500 জনকে আমি দিয়ে দেবো, আমার হচ্ছে ভিউয়ার্সকে। এরপর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকবে আমার ড্রোন। তো ড্রোন হচ্ছে ধরলাম 1000টা ড্রোন আমি কিনে নিয়ে নিলাম। ওকে, আহ আর কি কেনা যায়, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আপনারা হচ্ছে চাইলে আপনারা হচ্ছে এই নীল.ফানে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে $100 বিলিয়ন খরচ করতে পারেন। ভাই সাবধান, এটা শুধুমাত্র অনলাইনেই খরচ করিয়েন। বাস্তবিক লাইফে আপনি আপনার টাকাটা একটু ভালো মতো করে খরচ করিয়েন। আমরা তো সবকিছু কিনে ফেলছি অলমোস্ট। আচ্ছা একরও ফার্মল্যান্ড, এটা হচ্ছে এক একরই $3000। তো হচ্ছে ধরলাম আমরা 10 একর নিলাম। ওকে, হচ্ছে ফোর্ড F-150। এই গাড়ির মডেলটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগতেছে। কিনে ফেলি তাই না? কিনে ফেলি। কয়টা কিনবো? 5টা? 10টা? 10টাই কিনি। ওকে, ট্যাঙ্ক জাতীয় বাহন তো হচ্ছে আমার মনে হয় দেশের স্বার্থে বা নিরাপত্তার স্বার্থে আমাদের কেনা প্রয়োজন। তুললাম হচ্ছে 100টা ট্যাঙ্ক কিনবো আমরা। ওকে, ফর্মুলা 1 কার, আপনাদের যদি কারো রেসিং পছন্দ হয় তাহলে আপনি হচ্ছে কমেন্টে জানান, আপনার জন্য রেসিং কার ফর্মুলা 1 কারটা নেওয়া হইতেছে। সো আমরা হচ্ছে 200টা নিলাম। তো এখনো আছে আমার কাছে $2 বিলিয়ন বেশি অ্যামাউন্ট। এখন আমি কি কিনবো, কি কিনবো বুঝতেছি না কি কিনবো। আচ্ছা, আমরা একটা ক্রুজ শিপ কিনতে পারি সবাই আড্ডা দেওয়ার জন্য, পার্টি করার জন্য বলতে গেলে। আচ্ছা, একটা ক্রুজ শিপ কিনলাম। ওকে, আচ্ছা এরপর হচ্ছে স্কাই স্ক্রাবার হচ্ছে কিনি একটা, কারণ এটা একটা বাকি রয়েছে। ওকে, আচ্ছা অলমোস্ট আমাদের অনেক কেনা শেষ। আমরা হচ্ছে বিগ মেকের খাবার নিব 10,000টা পার্সেল। ওকে, 10,000টা পার্সেল নিব। আচ্ছা আমরা 1,00,000টা পার্সেল নিতে যাচ্ছি। ওকে, বিগ ম্যাক থেকে আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা নিয়ে ফেলছি। এখন হচ্ছে আমরা মুভি টিকিট, আপনাদের তো অনেক পছন্দ থাকতে পারে, আপনাদের পছন্দের সাথে আমার পছন্দ নাও মিলতে পারে। সো আপনাদের জন্য আলাদা আলাদা করে মুভি টিকিট কেনা হইতেছে। আচ্ছা এটা ধরলাম 1,000টা। হো, এই প্রথম মনে হয় আমি হচ্ছে টায়ার হয়ে গেলাম টাকা খরচ করতে করতে, কারণ আমি আর অপশনই পাচ্ছি না কোথায় টাকা খরচ করব। আচ্ছা এই বাহনটা অনেকেই লাগতে পারে ইনকাম সোর্সের জন্য একটা ভালো মাধ্যম, অটো রিক্সা। আচ্ছা ধরলাম এটা 1,000 টাকা নিব। ওকে, হর্স, আমি তো একাই নিব, আপনারা কি হর্স বলতে ঘোড়ায় উঠবেন না? আচ্ছা আপনার জন্য তো কেনা উচিত। আচ্ছা ঠিক আছে 1,000 টাকা।
ওকে, এরপর হচ্ছে হটটা 20টা মনে কমে হয়ে গেছে না? আপনাদের জন্য কেনা উচিত ভাই। হচ্ছে জেড স্কাই 10টা কেন, আরো বেশি কিন। 100টা কিনে ফেললাম। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে আর কি কেনা যায়। গোল্ড পাওয়ার মনে হয় একটু সবার বেশি পছন্দ, তাহলে আর একটু বাড়াই দিই 100টা। আর একটু কি বাড়াইতে পারি? ও, বাড়িতে পারতেছি না, তো 500টা কিনলাম। ঠিক আছে, আমার কাছে এখনো 128 মিলিয়ন এর বেশি অর্থ রয়েছে। কি টেন, এটা অনেকেরই পছন্দ হইতে পারে, মাত্র 100টা কেনা হয়েছে, তাহলে আরো একটু বাড়াই ফেলি, 1000 করি। ঠিক আছে, 11 ফার্মল্যান্ড মনে হয় একটু বাড়ানো উচিত, কারণ হচ্ছে খুব কমে গেছে। 100টা কিনলাম আমি, 100 একর। এরপর হচ্ছে ডায়মন্ডিং সব থেকে কেনা হয়েছে। ফর্ট, ফর্ট হচ্ছে আচ্ছা 50টা কিনি, কম হয়ে যাচ্ছে একটু, 50টা কিনা হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে কিনতে পারি রলেক্স, কিনছি গোল্ড বার 500টা। হচ্ছে আর হচ্ছে কি কিনতে পারি, কোকা-কোলা প্যাক 100টা হয়েছে, আমরা হচ্ছে আর একটু বাড়াই কিনি, বলতে 1000টা করে। আচ্ছা, বাকি যেটা থাকবে আমরা সব স্যান্ডেল হচ্ছে মূলত অনেক জায়গায় দেখি অনেকেই হচ্ছে স্যান্ডেল পরতে পারে না, তো আমার কাছে মনে হচ্ছে এইটা লাস্ট অপশন যে আমি স্যান্ডেলই এখন কিনবো। স্যান্ডেল হচ্ছে বাড়ায় 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 দিলাম। ওকে, তো এই মুহূর্তে আমার অর্থ জিরো, বলতে আমি হচ্ছে দেউলিয়া হয়ে গেছি। আমার কাছে $100 বিলিয়ন ছিল, বলতে 11 থেকে 12 ট্রিলিয়ন টাকা বাংলাদেশি অর্থে, যা আমি পুরোটাই খরচ করে ফেলছি। এখানে সর্বশেষ আমি হচ্ছে জুতা নিয়েছি অনেকগুলাই, বলতে হচ্ছে হিসাব করতে পারতেছি না যে কত সংখ্যক হইতে পারে, মেবি 32 থেকে 33 লক্ষ জুতা জোড়া। তারপর হচ্ছে বিগ ম্যাক, সবকিছু আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিও গেম, অ্যামাজন ইকো, ইয়ারো নেটফ্লিক্স, এয়ার জর্ডানস, এয়ারপডস, বাইক, স্মার্টফোন 1001টা, পাপ্পি 10,000-এর মতো, অটোরিক্সা 1000, এবং হচ্ছে শুধুমাত্র লাক্সারি ওয়াইনটা কেনা হয়নি, সরি আমি দুঃখিত, এটা কিনতে পারতেছি না। এরপর রোলেক্স নেওয়া হয়েছে, জেড স্কাই, টেসলা সবই নেওয়া হয়েছে ভাই। হ্যাঁ, এটা শুধু কল্পনাতীত একটা বিষয়। নীল ডট ফানে এই পাগলাটো এই সাইটটাতে রয়েছে যে আপনি $100 বিলিয়ন বিল গেটসের দেওয়া থাকবে, আপনি ইচ্ছা মতো খরচ করতে পারেন, আপনি চাইলেও আপনার মতো খরচ করেন। ভাই, $100 বিলিয়ন অর্থ ব্যয় করে আমি ক্লান্ত। পৃথিবীতে তো অনেক কিছুই কেনা হলো, চলুন এবার মহাবিশ্ব মণ্ডলে ঘুরে আসা যাক। বলতে এখন আমি উদ্ঘাটন করব, এক্সপ্লোর করব দ্য সাইজ অফ স্পেস, বা কখন আমাদের গ্যালাক্সির সাথে অন্য একটা কোনো গ্যালাক্সি সংঘর্ষে লিপ্ত হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি দ্য সাইজ অফ স্পেস। আসলে এই সৌরজগতের, এই মহাবিশ্বের, এই ইউনিভার্সের কত বড়, কত প্রসারিত, এবং ইন ফিউচারে কি কি ঘটতে যাচ্ছে, তো আমরা এখন শুরু করব। তো আমরা এখন রয়েছি দ্য সাইজ অফ স্পেস। এটা হচ্ছে মেড বাই নীল আগরওয়াল, যার নাম অনুসারে নীল ডট ফান্ডা ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথম দিকে দেখতে পাচ্ছি একজন স্ট্রোনাট। ঠিক আছে, আচ্ছা, স্ট্রোনাট হচ্ছে মহাকাশচারী, বলতে এই মহাকাশে ভ্রমণ করে। আপনি জানেন কি এই মহাকাশচারীর যে স্যুটটা আছে, এইটা তৈরি করতে কমপক্ষে $12 মিলিয়ন বেশি খরচ হয়। এরপর আমরা দেখতেছি হাবল টেলিস্কোপ, বলতে ম্যানমেড অবজেক্ট। এটা মূলত বিজ্ঞানীদের তৈরি, এটা মেবি 1990-এর দিকে পাঠানো হয়েছে, যে এর কাজ মূলত এই মহাকাশের ছবি পাঠানো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি স্পেস শাটল, এটাও একটা ম্যানমেড অবজেক্ট। এটা বলতে পারি একটা পুনরায় ব্যবহারযোগ্য এক ধরনের মহাকাশ যান, বলতে নাসা মূলত এটা ব্যবহার করে থাকে। মহাকাশে অনেক কিছু যখন পাঠানোর প্রয়োজন হয়, আমরা হচ্ছে এই মহাকাশ যানে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপর রয়েছে স্পেস স্টেশন, বলতে গেলে বলতে পারি কক্ষপথে থাকা মহাকাশ গবেষণাগার। এখানে হচ্ছে অনেক কিছুই আমরা হচ্ছে রিসার্চ করে থাকি এই স্পেস স্টেশনে। এরপর দেখতেই পাচ্ছি স্যাটার্ন ভি রকেট, এটাও একটা মানুষের তৈরি। এটা মূলত হচ্ছে মহাকাশচারী যারা আছে স্টোনার, তারা মূলত হচ্ছে এটার মাধ্যমে মহাকাশে গমন করে। এটা হাইট বলতে গেলে 111 মিটারও বেশি হইতে পারে, বলতে স্ট্যাচু অব লিবার্টির থেকেও অনেক বড়। যাই হোক, এরপর আসতেছে বেনু। বেনু হচ্ছে স্ট্রয়েড, এটা একটা গ্রহাণু। এটা হচ্ছে এই পিণ্ড আকারের ন্যায়, এবং এটা হচ্ছে অনিয়তাকার, বলতে এর কোনো সাইজ নেই, এবং এর মধ্যে রয়েছে কার্বনের সমাহার। এরপর দেখতে পাচ্ছি ডিমোস, মুন অফ মার্স, বলতে মঙ্গল গ্রহের একটা চাঁদ।
মূলত মঙ্গল গ্রহে দুইটা চাঁদ রয়েছে, ডিমোস ফিবোস, তার মধ্যে অন্যতম একটি ডিমোস। এটি মূলত 12.4 কিলোমিটারের বেশি আকারের একটি বস্তু। এরপর দেখতে পারতেছি 243 আইডিএ। এই ছবিটি মূলত 1993 দিকে তোলা হয়েছিল। আর বলে রাখি, এই একমাত্র গ্রহাণু যার নিজস্ব একটা চাঁদ রয়েছে। এরপর দেখতে পাচ্ছি 4 ভেস্তা, বলতে এটাও একটা গ্রহাণু, এবং এর হচ্ছে ব্যাস বলতে গেলে 500 কিলোমিটারের বেশি। আর এর মধ্যে রয়েছে লোহা, নিকেল এবং বিভিন্ন ধরনের ধাতু। সেরেস প্ল্যানেট, এটা একটা গ্রহ, তো এটা হচ্ছে শ্বেত বামন বলতে পারি। এর মধ্যে রয়েছে বরফ এবং হচ্ছে পৃষ্ঠে রয়েছে অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ। এরপর দেখতে পাচ্ছি ম্যাকমেক, এটাও একটা গ্রহ, বলতে এটা প্লুটোর সবচেয়ে কাছাকাছি একটা গ্রহ। এর উপর পৃষ্ঠে রয়েছে বরফ দিয়ে ঢাকা। এরপর দেখতে পাচ্ছি প্লুটো, এটাও হচ্ছে একটা শ্বেত বামন গ্রহ, বলতে এটা মূলত 2006 সালে গ্রহ থেকে শ্বেত বামনে পরিণত হয়েছে। এবং যদি একটু বলে রাখি, এই গ্রহতে 5টি চাঁদ রয়েছে, যার মধ্যে অন্যতম বড় একটি হচ্ছে ক্যারন। এরপর দেখতে পাচ্ছি ইউরোপা, মুন অফ জুপিটার, বলতে বৃহস্পতি গ্রহের অন্যতম একটি চাঁদ। 4টি চাঁদের মধ্যে ইউরোপা অন্যতম একটি। এরপর হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ বলতে চাঁদ, যা পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটারের বেশি দূরত্বে রয়েছে। নীল আর্মস্ট্রং স্টোনার্ড প্রথম 1969 সালে এই চাঁদে অবতরণ করেছিলেন। এরপর দেখতে পাচ্ছি আইও, মুন অফ জুপিটার, এটাও একটা চাঁদ, বলতে বৃহস্পতি গ্রহের। এর মধ্যে আগ্নেয়গিরির সমাহার বলতে পারি। এর উপর পৃষ্ঠে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে। এরপর দেখতে পাচ্ছি মার্কারি, রকি প্ল্যানেট, বলতে বুধ গ্রহ, বলতে আমাদের প্রতিবেশী, আমাদের পৃথিবীর প্রতিবেশী। এই গ্রহের তাপমাত্রার ব্যবধান অনেক। এরপর দেখতে পাচ্ছি টাইটান, বলতে মুন অফ স্যাটার্ন, এটা হচ্ছে শনির চাঁদ, বলতে এই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ হচ্ছে টাইটান। এরপর দেখতে পাচ্ছি মঙ্গল গ্রহ, রকি প্ল্যানেট। বিজ্ঞানীরা মনে করতো আগে এই গ্রহতে অনেক বেশি পরিমাণে পানি ছিল, বাট এখন বর্তমানে নেই। সিরিয়াস বি, এটা মূলত কি একটা, এটা হচ্ছে হোয়াইট ডট স্টার, বলতে শ্বেত বামন তারা, বলতে এই তারা মূলত মৃতপ্রায়, এর কোনো এক্সিস্টই করতেছে না, এটা একটা মৃতপ্রায় তারা। এরপর দেখতে পাচ্ছি ভেনাস, বলতে শুক্র গ্রহ। এর অবস্থান সূর্য থেকে দ্বিতীয়তম গ্রহ। আর বলে রাখি, এটি মূলত 225 দিন সময় লাগে সূর্যকে একবার পরিভ্রমণ করতে। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, এর গ্র্যাভিটি ফোর্স বলতে জি এর মান 9.87, ওয়ান কাইন্ড অফ বলতে গেলে পৃথিবীর সমান। এরপর দেখতে পাচ্ছি আর বলতে পৃথিবী, যেখানে আমরা এক্সিস্ট করতেছি। এরপর দেখতে পাচ্ছি ক্যাপলার 22b, এটা হচ্ছে আর্থ লাইক এক্সপ্লোরেট, বলতে গেলে এটাও পৃথিবীর মতো একটা হচ্ছে বসবাসযোগ্য স্থান হইতে পারে, বলতে ক্যাপলার 22। এরপর দেখতে পাচ্ছি নেপচুন আইস জায়ান্ট, বলতে এটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ, বলতে সূর্য থেকে। এবং বলে রাখি, এর ভর পৃথিবীর ভরেরও 17 গুণ। তবে এর মধ্যে মিথেন থাকায় এই গ্রহটি মূলত নীল দেখায়। এরপর দেখতে পাচ্ছি ইউরেনাস, এটা মূলত কি, এটা মূলত হচ্ছে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এটি মূলত এর কক্ষপথে 90 ডিগ্রি কোণে ঘুরতে থাকে। এরপর দেখতে পাচ্ছি স্যাটার্ন, বলতে শনি, এটা হচ্ছে বৃহস্পতির সমান বড়ই গ্রহটা, বাট ওজন 1/3 বৃহস্পতির, কারণ এটা মূলত গ্যাস পিণ্ড দিয়ে পরিপূর্ণ রয়েছে এবং যা বৃহস্পতির থেকে ওজনে কম, বাট এর আয়তন বৃহস্পতির সমান। এরপর আসছে জুপিটার, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেম। এরপর আসতেছে আমাদের সান, বলতে সূর্য। সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্রবিন্দু। বলে রাখি, সূর্য 5 বিলিয়ন বছর ধরে চলছে এবং এর কেন্দ্রে, এই সূর্যের কেন্দ্রে মূলত 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করতেছে। এটা বলতে পারি জি ট্যাগ, বলতে মেইন সিকোয়েন্স স্টার, বলতে বর্তমান অবস্থা সূর্যের। এরপর আসতেছে সিরিয়াস এ, মেইন সিকোয়েন্স স্টার, এটা একটা তারা, মূলত এটা সব থেকে উজ্জ্বল তারা, বলতে পৃথিবী থেকে এর অবস্থান 8.6 আলোক বর্ষ দূরে। ওকে,
তো এরপর আমরা দেখতে পাচ্ছি পলেক্স। পলেক্স হচ্ছে রেড জায়ান্ট স্টার। এটাও একটা আহ, লাল দ্বৈত তারা। এটা যদি একটু ব্যাখ্যা করি, এটা সূর্যের চেয়েও 9 গুণ বড়, কিন্তু তাপমাত্রা অনেক কম। আর এখানে হাইড্রোজেন ফুয়েল কমে আসার কারণে এটা মূলত সুপারনোভার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর দেখতে পাচ্ছি সেগাটারিয়াস এ স্টার। এটা মূলত একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এরপর দেখতে পাচ্ছি আর্কটুরিয়াস। এটাও একটা তারা। এটা হচ্ছে সূর্যের চেয়েও 25 গুণ বড়, এবং এটা হচ্ছে উজ্জ্বলের দিক থেকে চতুর্থতম তারা। দেখতে পাচ্ছি অ্যালডেবারান রেড জায়ান্ট স্টার। এটাও একটা তারা। তো এই তারা হচ্ছে সূর্যের থেকেও 44 গুণ বড়, এবং এখানে ক্রমান্বিত এর তাপমাত্রা কমতেছে। এরপর দেখতে পাচ্ছি ফ্রাইজেল ব্লু সুপার জায়ান্ট স্টার। এটা একটা হচ্ছে নীল দৈত্যাকার তারা। এটাও সূর্যের 1 কোটিরও বেশি গুণ বড়, এবং ক্রমাগত এর তাপমাত্রা কমে আসছে। এরপর দেখতে পাচ্ছি পিস্তল স্টার। এটা ওয়ান কাইন্ড অফ, যে আগের যে স্টারটা ছিল বলতে রাইজেল, সেম কোয়ালিটির। এটা একটু তুলনামূলক বেশি ডিপলি, এটাকে বলা হয় ব্লু হাইপার জায়ান্ট স্টার। এরপর দেখতে পাচ্ছি ব্যাটল গেলস, বলতে রেড সুপার জায়ান্ট স্টার। এটাও এক ধরনের তারা। এরপর আসতেছে ওয়াইটি স্কুটি রেড সুপার জায়ান্ট স্টার। এটাও এক ধরনের লাল দৈত্যাকার তারা। বলতে গেলে এটা অনেক বড় এবং উজ্জ্বলতম এক ধরনের তারা। ও, এরপর আসতেছে M87 ব্ল্যাক হোল। এটি প্রথম ব্ল্যাক হোল। এরপর দেখতে পাচ্ছি NGC 3842 সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। একটু বলে রাখি, এটাও মূলত হচ্ছে পৃথিবীর বলতে আমাদের গ্যালাক্সি মিল্ক ওয়ের গ্যালাক্সির প্রথম ব্ল্যাক হোল। এরপর দেখতে পাচ্ছি টন 61 এর। এটাও একটা ব্ল্যাক হোল। তো এটা বলে রাখি, এটা একটা মৃতপ্রায় ব্ল্যাক হোল। এরপর ক্যাটস আই নেবুলা প্ল্যানেটারি নেবুলা, বলতে এটা একটা মৃতপ্রায় তারা। হা, ভাই ঘুরতে ঘুরতে শেষ। এত কাহিনী, এই মহাকাশে এত কিছু আছে এবং এত কিছু ঘটতেছে। আপনি কি কখনো কল্পনা করেছেন কিংবা কখনো ভেবে দেখেছেন যে এত কিছুর মধ্যে আমরা পৃথিবীর মধ্যে অবস্থান করতেছি, আর বাইরে এত কিছু ঘটে যাচ্ছে? এরপর দেখতে পাচ্ছি বার্নার্ড 68 ডার্ক নেবুলা। এটা এক ধরনের ছায়াপথ। এই ছায়াপথের আশেপাশে যত তারা রয়েছে সব এর মতো শুষে নেয়, এবং এর মধ্যে কোনো আলো প্রবেশ করতে পারে না। আশেপাশে সব অন্ধকারাচ্ছন্ন দেখা যায়। এরপর দেখতে পাচ্ছি রিং নেবুলা। এটা মূলত হচ্ছে মৃতপ্রায় তারা। এরপর দেখতে পাচ্ছি বাটারফ্লাই নেবুলা। এটাও একটা তারা। এটা দেখতে অনেকটা প্রজাপতি ডানার মতো, তাই এর নাম রয়েছে বাটারফ্লাই নেবুলা। এরপর দেখতে পাচ্ছি ক্রাব নেবুলা। এটাও একটা তারা। এটা মূলত সুপারনোভার মাধ্যমে এটা তৈরি হয়েছে, বলতে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এই ক্রাব নেবুলাটার জন্ম। এরপর দেখতে পাচ্ছি আমরা ক্যাপলার সুপারনোভা। এটাও একটা তারা। এটা মূলত সুপারনোভা বা বিস্ফোরণের মাধ্যমে হয়েছে। এটা বলতে গেলে 1672-এর দিকে এইটা তৈরি হয়েছে। এরপর আমরা দেখতেই পাচ্ছি টাইফুস সুপারনোভা। এটাও ওয়ান কাইন্ড অফ ওই মহাবিস্ফোরণের মাধ্যমে এটা তৈরি। বলতে গেলে এটা 1572-এর দিকে মেবি হচ্ছে এটা তৈরি হয়েছে, বা এর জন্ম বলতে গেলে। সেগু 2, এটা এক ধরনের বস্তু যা মূলত হচ্ছে ডার্ক ম্যাটার বা গবেষণাগারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখান থেকে আমরা অনেক কিছু মহাকাশের তথ্য পেয়ে থাকি। এরপর দেখতে পাচ্ছি টারান্টুলা নেবুলা। এই তারাটা মূলত হয় কি, যে এটা মূলত অনেকগুলো তারার জন্ম দেয়, বলতে এটা অনেক সক্রিয়। এরপর দেখতে পাচ্ছি বার্নার্ড গ্যালাক্সি। এটা একটা হচ্ছে ইরেগুলার গ্যালাক্সি, বলতে অনিয়মিত আকার, বলতে এর নিজস্ব কোনো শেপ নেই। এরপর দেখতে পাচ্ছি ফায়ার ওয়ার্কস গ্যালাক্সি, বলতে এটা দেখতে অনেকটা সর্পিল আকার। তো এর নাম রাখা হয়েছে ফায়ার ওয়ার্কস গ্যালাক্সি। এটাও একটা ছায়াপথ। হফ। এরপর দেখতে পাচ্ছি আমরা মিল্কওয়ে গ্যালাক্সি, বলতে এটার নাম হচ্ছে আকাশগঙ্গা বলতে পারি। আমরা যখন রাতের আকাশে সাদা দুধের মতো দেখতে পাই আকাশে, ঠিক এই গ্যালাক্সিটা মূলত দেখতে পাই। বলতে গেলে এর মধ্যে 200 বিলিয়নেরও বেশি তারা রয়েছে। এরপর দেখতে পাচ্ছি হকস অবজেক্ট। এটাও একটা গ্যালাক্সি, তবে এর মধ্যে কোনো তারা নেই। এরপর দেখতে পাচ্ছি কার্টহুইল গ্যালাক্সি। এটা মূলত একটা ছোট গ্যালাক্সি।
এরপর দেখতে পাচ্ছি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। ভাই এটা অনেক কাহিনী হবে এখানে, বলতে এখন না, প্রেশার নাই, প্যানিক হওয়ার দরকার নেই। 5 বিলিয়ন বছর পরে আমাদের যে গ্যালাক্সি আছে মিল্কওয়ে বা আকাশগঙ্গা, তার সাথে এটা সংঘটে ঘটবে। এরপর দেখতে পাচ্ছি IC1101, এটা একটা হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সির একটা বিশাল কাহিনী রয়েছে যে এর মধ্যবর্তীতে একটা প্লাগ হোল রয়েছে। লোকাল গ্রুপ, বলতে গ্যালাক্সি গ্রুপ, 50টারও বেশি গ্যালাক্সি বা ছায়াপথ এর মধ্যে রয়েছে। ভিগো সুপার ক্লাস্টার, এটা হচ্ছে গ্যালাক্সির বাপ। বলতে গেলে এর মধ্যে 1 লক্ষেরও বেশি গ্যালাক্সি রয়েছে। এরপর দেখতে পাচ্ছি ল্যানিকাল সুপার ক্লাস্টার। এটা মূলত হচ্ছে এই বেকো সুপার ক্লাস্টারের মতোই সেম, যে এটাও হচ্ছে গ্যালাক্সির বাপ। এখানে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। ওকে, এরপর হচ্ছে হুগো LQG, লার্জ কোয়াসার গ্রুপ, মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর অন্যতম এক সক্রিয় উজ্জ্বল কেন্দ্র। অবজারভেবল ইউনিভার্স। এর ব্যাস আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় এটা। বিজ্ঞানীরা মনে করেন এর ব্যাস 93 বিলিয়ন আলোকবর্ষ। ভাই একটু ভাবা যায় এটা কত বড়, মানে কল্পনাতে। এর বাইরে কি আছে না আছে আমরা কিছু জানি না, বলতে সর্বশেষ ধাপ এই অবজারভেবল ইউনিভার্সকে বলতে পারি। এর মধ্যে ছায়াপথ, বিভিন্ন গ্যালাক্সি, তারা, সূর্য, বিভিন্ন গ্রহ, সৌরজগৎ, সবকিছুই এর অভ্যন্তরীণ। ভাই এত কিছু রয়েছে মহাবিশ্বের মধ্যে, যা হচ্ছে কল্পনাতীত। যাই হোক, এটা ছিল আমার দ্বিতীয় সেগমেন্ট। এখন আমি তৃতীয় সেগমেন্টে যাব। ভাই মহাবিশ্বে তো অনেক ঘোরাঘুরি করে আসলাম, চলুন একটু ভবিষ্যৎবাণী করে আসি। এই মহাবিশ্বে কবে কি ঘটতে যাচ্ছে, কিংবা কবে নাগাদ এই সমুদ্রের তলদেশ থেকে দ্বীপ ভেসে উঠবে। ভাই প্যানিক হইয়েন না, আপনারা যারা টিকটক করেন তাদের কিচ্ছু হবে না। তো চলুন আমরা শুরু করি ইউনিভার্স ফোরকাস্ট। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইউনিভার্স ফোরকাস্ট, বলতে হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইউনিভার্স, আমাদের এই মহাবিশ্বে ভবিষ্যৎ কি ঘটতে পারে। তো আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে প্রথমের দিকে দেখতে পাচ্ছি আমরা ইন 2061, বলতে 2061 সালে হ্যালির কমেট উইল রিটার্ন অ্যাগেন, বলতে আমরা হ্যালির ধূমকেতু আবারও দেখতে পাবো। লাস্ট কবে দেখা হয়েছিল আপনি কি জানেন? লাস্ট 1986 সালে দেখা হয়েছিল। বলতে হ্যালির ধূমকেতু কত বছর পর পর আসে? 76 বছর পর পর, যেটা আমরা সবাই জানি। ওকে, 2178, প্লুটো উইল কমপ্লিট ইটস ফার্স্ট অরবিট সিন্স ডিসকভারি, বলতে প্লুটো হচ্ছে তার জীবন দশায় প্রথম পরিভ্রমণ করবে সূর্যকে, যা সময় লাগবে 248 বছর। বলতে এটি মূলত 1930 সালে আবিষ্কৃত হয়েছে। 2300 সালে দেখতে পাচ্ছি আমরা আফটার ট্রাভেলিং বিলিয়ন্স অফ কিলোমিটার্স, ভয়েজার 1 উইল ফাইনালি রিচ দ্য ওহুট ক্লাউড। একটু বলে দেই, এটা মূলত হচ্ছে আমাদের এক মহাকাশযান। এটা মূলত 1977 সাল থেকে ছুটে চলছে, এবং একটা সময় এটা কিসে যাবে? ওল্ড ক্লাউড। সর্বশেষ কোথায় যাবে? ওল্ড ক্লাউড। বলে রাখি এটা কি জিনিস, এটা হচ্ছে সৌরজগতের সর্বশেষ অবস্থান, বলতে শেষ প্রান্তে আমাদের যে মহাকাশযানটা ছিল, যেটা 1977 থেকে ঘুরতেছে, সে শেষ অবধি পৌঁছে যাবে কত সালে? 2300 সালে। এরপর দেখতে পাচ্ছি আমরা ইন 15,000, বলতে 50 বছর পর কি হবে? দ্য স্টার VY Canis Majoris will explode in a supernova. Okay, the explosion will outshine the rest of the Milky Way. আচ্ছা, এখানে হচ্ছে কাহিনীটা, ক্যানিস মেজরিস যে তারাটা আছে, এটা হচ্ছে সুপারনোভাতে পরিণত হবে, বলতে বিস্ফোরণ হবে। এর ফলে কি হবে? আমাদের যে কাছের গ্যালাক্সি, বলতে মিল্কওয়ে, এর কাছাকাছি আসবে, এবং এই সময় এর তাপমাত্রা সূর্যের চেয়েও 10 লক্ষ গুণ বেশি উজ্জ্বল হবে। এই নিউ হ্যালিয়ান আইসল্যান্ড উইল সারফেস, বলতে প্রশান্ত মহাসাগর থেকে এটা কত সালে? 75,000 বছর পর প্রশান্ত মহাসাগর যে নিচে আগ্নেয়গিরি রয়েছে, ম্যাগমা বা হট স্পট, ওখান থেকে এই দ্বীপটা মূলত ভেসে উঠবে। আমরা যে তারাগুলো দেখি মূলত এরা কি থাকে? স্থির থাকে, বাট একটা সময় এরা এদের জায়গাগুলো চেঞ্জ করবে।
যে ওই দেখতেই পাচ্ছি যে এই অবস্থানগুলো আস্তে আস্তে এরা হচ্ছে শিফট হতেছে। ইন 1 মিলিয়ন ইয়ার্স বলতে 1 মিলিয়ন বছর পর কি দেখতেছি আমরা, টু অফ ইউরেনাস মুনস উই কল ইট। এইখানে দেখতে পাচ্ছি ইউরেনাসের যে দুইটা চাঁদ রয়েছে, এই দুইটা চাঁদ মূলত সংঘর্ষে লিপ্ত হবে। ইন 50 মিলিয়ন ইয়ার্স বলতে 50 মিলিয়ন বছর পর কি হবে, মঙ্গলের যে চাঁদটা রয়েছে সেটা মূলত কি, ফোবস, যা ধীরে ধীরে কি হবে, এই দেখতেই পাচ্ছি ভেঙে যাবে। এবং ভেঙে যেয়ে কি হবে, সো মার্স উইল গেটস ইট ওন রে। এই ভেঙে যাওয়া টুকরো অংশগুলো একটা সময় কি হবে, এই যে বলয় আকার ধারণ করবে। সেটা কত বছর পর, 50 মিলিয়ন বছর পরে। 100 মিলিয়ন বছর পরে দেখতেছি মার্স গেইন আ রিং বলতে মঙ্গল যে গ্রহটা আছে সেটা শনির মতো একটা এই যে বলয় ধারণ করবে। স্যাটার্ন উইল স্লোলি লস দ্যাট বলতে শনির যে বলয়টা রয়েছে সেটা আস্তে আস্তে ভেঙে যাবে। এটা কত বছর পর, 100 মিলিয়ন বছর পরে। 180 মিলিয়ন ইয়ার্স বলতে দ্য মুন কন্টিনিউস গ্র্যাজুয়ালি স্লোয়িং ডাউন দ্য আর্থ, ডেজ বিকাম 25 আওয়ার্স লং, হোপফুলি 1 আওয়ার্স টাউন অলসো ইনক্রিজ। আচ্ছা, এখানে হচ্ছে চাঁদ মূলত ধীর গতিতে চলবে, যার ফলে কি হবে, যে জোয়ার ভাটা মূলত যা যা হয় পৃথিবীর অভ্যন্তরীণে তা বাধাগ্রস্ত হবে, যার ফলে আমাদের সময় আরো 1 ঘন্টা বেড়ে যাবে, বলতে 25 ঘন্টায় একদিন হবে। বাট কথা হচ্ছে আমাদের কাজের সময়টা না বাড়লেই হলো। ইন 600 মিলিয়ন ইয়ার্স বলতে 600 মিলিয়ন বছর পরে কি হবে, বলতে আমরা সর্বশেষ সূর্যগ্রহণ দেখতে পাবো, যেটা হচ্ছে আর কখনোই ঘটবে না, কারণ চাঁদ প্রতিনিয়ত সূর্য থেকে দূরে সরে যাচ্ছে। ইন 800 মিলিয়ন ইয়ার্স এখানে দেখতে পাচ্ছি কি, যে as the sun becomes brighter, photosynthesis is no longer possible on Earth. Without plant life, all animals go extinct. Oh my gosh, holy shit! বলতে 800 মিলিয়ন বছর পর সূর্যের তাপমাত্রা আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে, ফলে কি হবে, সালের সংশ্লেষণ কমে যাবে এবং বলা হইতেছে যে প্রাণী সব মারা যাবে, শুধুমাত্র উদ্ভিদ বেঁচে থাকবে। ওকে, নেক্সট 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 ইন 1.1 বিলিয়ন ইয়ার্স। ভাই ভাবা যায় এই সময়টা কত বড়। তো দেখতেই পাচ্ছি দ্য সান উইল বি 10% ব্রাইটার। এখন যা অবস্থান সানের, সূর্যের, এর থেকে আরো বেশি 10% উজ্জ্বল হবে। দ্য অ্যাভারেজ টেম্পারেচার আর্থ উইল রিচ 47 ডিগ্রি সেলসিয়াস অর 160 ডিগ্রি ফারেনহাইট বলতে গড় তাপমাত্রা কত হবে, 47 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে কি বেঁচে থাকা সম্ভব? এখানে একটা ভালো সংবাদ হচ্ছে, ওই সময় আমরা দেখতে পাবো মঙ্গলে বসবাসযোগ্যের জন্য ভালো একটা অবস্থান তৈরি হইতে পারে। এরপর আসতে 5 বিলিয়ন বছর পর আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এটাও একটা গ্যালাক্সি, আমাদের হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির খুব কাছাকাছি অবস্থানে। এর উইল কল ইট উইথ দ্য মিল্কি ওয়ে। আমাদের যে গ্যালাক্সি আছে এই গ্যালাক্সির সাথে এটা মূলত সংঘর্ষে লিপ্ত হবে। তারপর কি হবে, এই দেখতে পাচ্ছি and our new home galaxy will be called Milkromeda। আচ্ছা, দুইটা একসাথে কল ইট হওয়ার পর নতুন একটা গ্যালাক্সিতে পরিণত হয়েছে, যার নাম দেওয়া আছে কি, মিল্কডোরমেডা। ওকে, আচ্ছা, we will gain a trillion neighbor stars. Anyone left will see an incredible night sky. তো ওই সময় দেখা যাবে যে হচ্ছে এখন যে আমরা দেখতে পাই তারা, তার থেকেও বেশি, এখন যদি হয় বিলিয়ন, তখন আমরা দেখতে পাবো ট্রিলিয়নেরও বেশি তারা আকাশের মধ্যে। প্যানিক হওয়ার কিছু নেই ভাই, এটা হইতে অনেক অনেক সময় বাকি। 7 বিলিয়ন বছর পরে কি হবে, দ্য সান বিকামস এ রেড জায়ান্ট। আচ্ছা, যেটা এখনো ঘটেনি, এখন আমাদের মেইন সিকোয়েন্সটারে রয়েছে। তো 7 বিলিয়ন বছর পরে এটা রেড জায়ান্টে পরিণত হবে, বলতে যা 256 গুণ, এই যে দেখতে পাচ্ছি, ইট গ্রোস টু 256 টাইমস ইটস কারেন্ট সাইজ। এখন যা অবস্থান তার থেকেও 256 গুণ বড় হবে। আফটার বিলিয়নস অফ ইয়ার্স অফ প্রোভাইডিং এনার্জি টু দ্য আর্থ বলতে সূর্য যখন এই পৃথিবীতে এনার্জি দিচ্ছে, দ্য সান ইটস দ্য আর্থ। এই যে আমাদের যে পৃথিবীটা আছে এটা মূলত গ্রাস করে নেবে এই সূর্যটা। ভাই কি একটা ভয়ঙ্কর অবস্থা, খুব ভয় লাগতেছে, তাই না? আচ্ছা, দেখি এরপর কি আছে। ইন 8 বিলিয়ন ইয়ার্স, 8 বিলিয়ন বছর পর কি হবে, এই যে সূর্যটা যেটা হচ্ছে রেড জায়ান্টে ছিল, এটা হচ্ছে
এর তাপমাত্রা কমতে কমতে এটা মূলত শ্বেত ভবনে, বলতে তাপমাত্রা অনেক কম হয়ে এটা শ্বেত ভবনে পরিণত হবে। 450 বিলিয়ন বছর পর কি হবে দেখি দেখি দেখি। দ্য 50+ গ্যালাক্সি ইন দ্য লোকাল গ্রুপ মার্চ। আচ্ছা, এই যে গ্যালাক্সি, যে 50টারও বেশি গ্যালাক্সি রয়েছে, তারা মূলত একখানে একত্রিত হবে। কি হবে দেখি তারপরে। দ্য গ্রুপ ইজ প্যাকড টুগেদার। এরা মূলত একত্রিত হয়ে বিশাল গ্যালাক্সি তৈরি করবে। 1 ট্রিলিয়ন ইয়ার্স, 1 ট্রিলিয়ন, ভাই এই সময়টা ভাবা যায়, কত লম্বা সময়। এর মধ্যে কি হবে, রেডিয়েশন লেফট ওভার ফ্রম দ্য বিগ ব্যাং বিকামস আনডিটেক্টেবল। যে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বের মধ্যে যে আমি দেখছিলাম যে কসমিক রে গুলো বের হয়েছিল, তা মূলত আনডিটেক্টেবল হয়ে যাবে, বলতে আপনি কখনো ডিটেক্ট করতে পারবেন না। আচ্ছা, ইন 10 ট্রিলিয়ন ইয়ার্স, এই 10 ট্রিলিয়ন বছর পরে কি হবে, রেড ডট স্টার্স টার্ন ইন দ্য ফার্স্ট এভার ব্লু ডট স্টার্স। যেটা রেড, আমাদের লাল দ্বৈত বাহনটা ছিল, তারাটা ছিল, সেটা কি হবে, সেটা মূলত ব্লু বা নীলে রূপান্তরিত হবে। সেটা কত বছর পর, 10 ট্রিলিয়ন বছর পর, বলতে 100 ট্রিলিয়ন বছর পর কি হবে, দ্য গ্যাস ক্লাউডস needed to make stars are depleted somewhere in the universe, the last star is born। বলতে এই মহাবিশ্বের সব গ্যাস শেষ হয়ে যাবে এবং সামহাউ একটা সর্বশেষ তারা জন্ম নেবে। ইন 10,015 ইয়ার্স, আমি কল্পনাও করতে পারতেছি না যে এই সময়টা, এটা কত লম্বা সময় এক্সপ্লেইন করলে। এভরিথিং আউটসাইড দ্য লোকাল গ্রুপ ইজ ইম্পসিবল টু রিচ ডিউ টু এক্সপেনশন অফ দ্য ইউনিভার্স। বলতে সবকিছু এত দ্রুত গতিতে চলবে, ইভেন দ্য স্পিড অফ লাইট ওন্ট বি ফাস্ট এনাফ টু রিচ ডিস্টেন্ট গ্যালাক্সিস। ভাবা যায় এটা, গ্যালাক্সিগুলো এত দ্রুত গতিতে ছুটে চলবে যে আলো আমাদের কাছে আসবে না, সব অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এরপর আসতেছে ইন 10⁻17 ইয়ার্স। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হোয়াইট ডর্ব স্টার্স খুলছে ব্ল্যাক ডর্ব স্টার্স। যেটা আমাদের সাদা বামন ছিল, সেটা হচ্ছে কালোতে রূপান্তরিত হবে এবং মহাবিশ্ব পুরোটাই অন্ধকারে পরিণত হবে। আপনি আকর্ষণীয় কিছুই দেখতে পাবেন না। ওকে, ইন 10,030 ইয়ার্স পর দেখতে পাচ্ছে ব্ল্যাক হোলস আর অনলি থিংস রিমেইনিং অ্যান্ড দে আর ম্যাসিভ। বলতে শুধুমাত্র এই ব্ল্যাক হোলই থাকবে। ব্ল্যাক হোল তো জানি আমরা যে এখানে কিছু গেলে সে আর ফিরে আসে না, বলতে কিছুই থাকতেছে না ভাই। ইন 10,030 ইয়ার্স, এত বছর। তো এখানে আমাদের হচ্ছে একটু মোটিভেট করতেছে যে এত কিছু, সবকিছু এগুলো আপেক্ষিক, এই সব কিছুই এগুলো ঘুরতে পারে ইন ফিউচার, যা হচ্ছে বিজ্ঞানী অনুমান করছে বা ফরকাস্ট বলতে পারি। সো আমাদের হচ্ছে ডন্ট ওয়ারি, রিল্যাক্স ম্যান, সো এনজয় দ্য রাইড। এটা ছিল আমাদের সেগমেন্ট 3, বলতে আমাদের নীল ডট ফানের সেগমেন্ট 3 অংশ, ইউনিভার্স ফরকাস্ট। আচ্ছা, অনেক তো ভবিষ্যৎবাণী করা হলো, এখন যদি বলা হয় আপনি কত দ্রুত ছুটে চলছেন, কি অবাক হবে। আপনি হয়তো আমার ভিডিওটা বসে বসে দেখতেছেন বা কোথাও সোফায় কিংবা টেবিলে, কিন্তু আপনি যে বসে থেকেও ঘন্টায় লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে ছুটছেন, এটা কি আপনি বিশ্বাস করেন? ঠিক এই আপনার এই অবিশ্বাসটা আমি এখন ভাঙাবো কিভাবে। নীল ডট ফানের অন্যতম আরেকটা ইন্টারেস্টিং সাইট হচ্ছে স্পিড। বলতে এখানে আপনাকে দেখাবে যে আপনি কত দ্রুত ছুটে চলছেন সবকিছু এই মহাবিশ্বের সাথে কম্পেয়ার করে। ওকে, আমরা এখন শুরু করব এই যে হাউ ফাস্ট আর মুভি, আমরা আসলে বা আমরা কত দ্রুত ছুটে চলছে। বিশ্বাস কি কখনো করেছেন যে আপনি ছুটতেছেন বা আপনি দৌড়াচ্ছেন বা কিংবা আপনি অনেক দ্রুত গতিতে ছুটে চলছেন? তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা tectonic plates travel at about 2 inches per year, meaning since opening the pace on average you travel 52, বলতে বাড়তেই আছে এত ন্যানোমিটার। বলতে বোঝাচ্ছে আমরা যে পৃথিবীর পৃষ্ঠে থাকি, পৃথিবীর পৃষ্ঠে যে ট্যাকটনিক প্লেটগুলো আছে যা রীতিমতো প্রসারিত হচ্ছে। এখানে বলছে যে বছরে 2 ইঞ্চি মূলত প্রসারিত হচ্ছে এই পৃথিবী পৃষ্ঠ ট্যাকটনিক প্লেটটা। বলতে গেলে আমাদের নখ বছরে যতটুকু বাড়ে, ঠিক ততটুক আমাদের এই ট্যাকটনিক প্লেট, পৃথিবী পৃষ্ঠের প্লেটগুলো যেগুলো একসাথে পরিবেষ্টিত হয়ে রয়েছে, তা মূলত প্রসারিত হচ্ছে। কি অনেক ইন্টারেস্টিং না? আচ্ছা, যেখানে আমি এখন অবধি
ইট হ্যাজ বিন 1 মিনিট, বলতে 1 মিনিট অতিক্রম করছি। অন্যদিকে আমার টেকটনিক প্লেট 130 ন্যানোমিটার অব্দি প্রসারিত হয়ে গেছে। ওকে, এরপর আসতেছে দ্য আর্থ ইজ স্পিনিং অ্যাট অ্যাবাউট 1000 মাইল পার আওয়ার অ্যাট দ্য ইকুয়েটর, মিনিং সিন্স ইউ হ্যাভ ওপেন দিস পেজ ইউ হ্যাভ ট্রাভেল অ্যাবাউট। আচ্ছা, এই যে পেজটা আমি ওপেন করছি, আমি এখন অব্দি 28 বলতে পারতেই আছে এটা আমি এত মাইল অতিক্রম করে ফেলছি। বলছে পৃথিবী মূলত তার কক্ষপথে ঘন্টায় 1000 মাইল ছুটে চলছে, যা আমার এখন সময় চলতেছে 1 মিনিট 58 সেকেন্ড। যা এই সময় আমি 34 মাইলেরও বেশি। মনে হচ্ছে আমরা এক ঘূর্ণয়মান বলয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এরপর যদি দেখি যে হচ্ছে দ্য আর্থ ইজ অলসো ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য সান 66,000 মাইল পার আওয়ার। সো কম্বাইন্ড উইথ দ্য আর্থ স্পিনিং ইউ হ্যাভ ট্রাভেলড, বলতে এখন অব্দি আমি যে 3000-এরও বেশি মাইল অতিক্রম করে ফেলছি। আমাদের পৃথিবীও কি করতেছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, যা ঘন্টায় কত 66,000 মাইল সে ঘন্টায় এত দ্রুত অতিক্রম করতেছে। সে প্রথমত নিজ কক্ষপথে ঘুরতেছিল, ঘন্টায় 66,000 মাইল ঘন্টায় অতিক্রম করতেছে। আমি এখন অব্দি এই 3500 মাইল অতিক্রম করে ফেলছি, বাট আমি স্থির রাইট নাও বসেই আছি। আপনিও বসে আছেন, বাট আপনি ঠিকই আপনিও ছুটে চলতেছেন ভাই। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা compared to neighboring star, our sun is moving toward a local star called Vega at 43,000 mile per hour, so that combined with the earth spinning and the earth traveling around the sun, you have traveled। বলতে ভেগা নামের এখানে একটা বলছে একটা তারা, যার দিকে আমাদের এই সূর্যটা মূলত হচ্ছে ঘন্টায় 43,000 মাইল এত বেগে ছুটে চলছে তার কাছাকাছি আসার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখতেছি আমরা the sun is orbiting the Milky Way galaxy at 483,000, so that combining with the earth spinning and the earth traveling around the sun, you have actually traveled। চলতেই আছে সময়। এই মিল্কওয়ের চারপাশে এই আমাদের গ্যালাক্সি যেটা রয়েছে মিল্কওয়ে গ্যালাক্সি, এর মধ্যেও হচ্ছে আমাদের সূর্য পরিভ্রমণ করতেছে এই গ্যালাক্সির আশেপাশে। আপনি হয়তো কোথাও বসে আছেন, বাট আপনি এক মহাজাগতিক রেসের মধ্যে রয়ে আছেন। দ্য মিল্ক গ্যালাক্সি ইজ অন কলিশন কোর্স উইথ অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এট 225,000 মাইল পার আওয়ার, সো ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ট্রাভেলড। আমাদের যে গ্যালাক্সিটা রয়েছে মিল্কওয়ে, এবং এখানে আরেকটা গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, যেটা হচ্ছে কি হয় আমরা জানি এটা হচ্ছে 7 বিলিয়ন বছর পরেও কি হবে, একসাথে এরা সংঘর্ষে লিপ্ত হবে। সো এখানে দেখতে পাচ্ছি এদের ঘন্টায় কত দ্রুত কাছাকাছি আসতেছে। এখানে দেখতে পাচ্ছি দ্য এন্টায়ার মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ মুভিং অ্যাট 13,00,000 মাইল/আওয়ার কম্বাইন্ড উইথ এভরিথিং এলস ইউ হ্যাভ ট্রাভেল। আমি ট্রাভেল করতেই আছি, এই যে এখানে আমার কাউন্ট হইতেছে, বলতে পারতেই আছে। তো বলতেছে যে ঘন্টায় আমাদের যে মিল্ক এই গ্যালাক্সিটা আছে এটা কি করতেছে, ঘুরতেছে ঘন্টায় 13 লক্ষ কিলোমিটার। তো এরপর দেখতে পাচ্ছি আমরা দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, আমাদের যে মহাবিশ্ব আছে এটা মূলত প্রসারিত হচ্ছে। মিনিং ফ্রম দ্য ভ্যান্টেজ পয়েন্ট অফ দ্য ফার্দেস্ট নোন গ্যালাক্সি ইউ হ্যাভ ট্রাভেল, বলতে আমাদের এই ইউনিভার্স প্রতিনিয়ত কি হচ্ছে, প্রসারিত হচ্ছে দুরন্ত গতিতে, যা অলমোস্ট 9 কোটি মাইলও বেশি আমি অতিক্রম করে ফেলছি এই মুহূর্তে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি দ্য মাল্টিভার্স থিওরি says that our universe may just be a tiny universe in a vast sea of other universe. How fast is your universe moving in the sea? সবগুলো ইউনিভার্স একখানে যুক্ত হয়ে মাল্টিভার্স হয়ে গেছে, যা মূলত বলা হয়েছে যে সমুদ্রের মধ্যে যদি এক ফোঁটা বুদবুদ কি হয় কতটুকু পরিমাণ, ঠিক এতটুকু পরিমাণ ইউনিভার্স একটা ইউনিভার্স, আর পুরোটাই হচ্ছে আমাদের মাল্টিভার্স সমুদ্রের পানি। সো এক ফোঁটা বুদবুদ পরিমাণ খুবই কম, যা অনেক গুণ বেশি বড় হচ্ছে মাল্টিভার্স, যা প্রতিনিয়ত আমার গতি বাড়তে আছে। এই যে এখানে আমার গতিটা দেখতে পাচ্ছি আমি। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমরা কি, যে স্পিড ইজ অল রিলেটিভস, ইট অল ডিপেন্ডস অন ইউর পার্সপেক্টিভ অফ দ্য ইউনিভার্স, সো হ্যাভ ইউ রিয়েলি মুভড অ্যাট অল। আসলে সত্য কথা এখানে বলা হয়েছে যে এটাই গতি মূলত আপেক্ষিক,
আপনি হয়তো ভিডিওটি বসে বসে দেখতেছেন, আমিও বসে আছি, বাট আমরা মুভিং করতেছি না। আমি আগেই বলে রেখেছি যে সবকিছু আপেক্ষিক। আপনি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যখন রিলেট করবেন, তখন আপেক্ষিকতার বিষয়টা মাথায় আসে। আমরা নর্মালি জানি, যখন আমরা কি বাসে, কোনো একটা চলন্ত বাসে যখন আমরা থাকি, আমরা কি দেখি যে আশেপাশে গাছগুলো ছুটে চলতেছে, বাট ওইখান থেকে যে রাস্তার কেউ পাশের লোক ব্যক্তি দেখতে পায় যে আপনি ছুটে চলতেছেন। সো একজনকার থেকে আরেকজন আপেক্ষিক ভাবে আমরা ছুটে চলছি। সো সবকিছু যখন ছুটে চলতেছে, আপনিও ছুটে চলতেছেন, বাট আমার জায়গা থেকে আমরা স্থির। বাট আমরা যদি মহাবিশ্বের কোনো একটা কোণ থেকে দেখি, আমরা আসলে অনেক দ্রুত গতিতে ছুটে চলছি। কি ভয় লাগতেছে? ছিটকে যাবেন কোথাও? না, প্যানিক হওয়ার কিছু নেই ভাই। তো এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল নীল ডট ফানের, খুবই মজাদার, যে আপনি কত দ্রুত ছুটে চলছেন আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না। তো এটা ছিল আমাদের সেগমেন্ট 4, বলতে স্পিড। আপনি কত দ্রুত ছুটে চলছেন। আচ্ছা, অনেক তো হইলো দৌড়াদৌড়ি। এখন যদি বলা হয় আপনার জীবনের প্রোগ্রেস নিয়ে আপনি কতটা খুশি, ঠিক আমরা অনেকেই এই প্রোগ্রেস বারটা বের করতে না পারলেও পৃথিবী কিন্তু বসে নেই। পৃথিবী তার গতির সাথে তার ইতিহাস তৈরি করতেছে। তো আমরা এখন শুরু করব। তো আমাদের শুরু হয়ে গেছে। আসলে আমাদের সময়টা কিভাবে চলতেছে আমরা এই প্রোগ্রেস এই সাইডে দেখতে পাবো। তো আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি নেক্সট মিনিট, বলতে আমার নেক্সট মিনিট আসতে সময় লাগতেছে আরো 35 সেকেন্ড, বলতে চলতে আছে। এত সময়ের মধ্যে আমাদের নেক্সট মিনিট চলে আসবে। নেক্সট আওয়ার যা 2 মিনিট লেফট, বলতে 2 মিনিট পরে আমাদের পরবর্তী ঘন্টা চলে আসবে। এবং নেক্সট ডে 1 আওয়ার লেফট, বলতে আমি যদি এখন বলি আমার সময় হচ্ছে 11টা 58, বলতে রাত। নেক্সট মান্থ 3 দিন পরে আসতেছে, বলতে আমাদের যে নতুন মান্থ শুরু হবে মাস, সেটা আসতে সময় লাগছে আরো 3 দিন বাকি আছে। নেক্সট ইয়ার, বলতে এখন চলছে 2025, তো আমাদের 2026 সাল আসতে আরো সময় লাগবে 156 দিন। খুবই খুবই মজাদার বিষয়টা যে অটোমেটেড এখানে কাউন্ট হইতেছে। নেক্সট ভ্যালেন্টাইন্স ডে, ও মাই গশ, ভ্যালেন্টাইন্স ডে ভাই, ভালোবাসা দিবস। কতদিন সময় আছে? 201 দিন। আপনাদের যদি কেউ ভালোবাসার সঙ্গী না থাকে, তাহলে আপনি এই সময়ের মধ্যে খুঁজে নেন ভাই। কারণ 201 দিন পরে আপনাকে এই এই দিবসটা, নেক্সট ভ্যালেন্টাইন্স ডেটা, এটা আপনি যদি উদযাপন করতে চান তাহলে এখনই দ্রুত খোঁজা শুরু করেন। খুঁজতে শুরু করেন বলতে আপনি আপনার সোলমেটকে খুঁজে ট্রাই করতে পারেন। আচ্ছা, যাই হোক, এরপর দেখতেছি নেক্সট সেন্ট প্যাট্রিক্স ডে। আচ্ছা, সেন্ট প্যাট্রিক্স ডে বাকি আছে 232 দিন। এটা মূলত কি, আইরিশদের একটা উৎসবের দিন। মূলত আয়ারল্যান্ডে যখন সেন্ট প্যাট্রিক্স খ্রিস্ট ধর্ম প্রচারণার জন্য গিয়েছিল, তখন থেকে এই দিবসটা পালিত হয় সেন্ট প্যাট্রিক্স ডে। এটা মূলত 17 মার্চ, বলতে 2026 সালে 17 মার্চ এটা হয়ে থাকবে। এরপর দেখতে পাচ্ছি নেক্সট ইস্টার, বলতে স্টার সানডে যেটাকে আমরা বলি। বলতে এটা একটা খ্রিস্ট ধর্মীয় যারা আছে তাদের একটা পবিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি। মাদার ডে, মাদার ডে আমরা জানি মা এবং মাতৃত্ব, বলতে তাদের সম্মান এবং ভালোবাসা রক্ষার্থে এই দিনটি পালিত হয়ে থাকে, যা 286 দিন বাকি আছে। এখন পাচ্ছি নেক্সট ফাদার্স ডে। এটা বাবা এবং পিতৃত্বর এই সম্মান রক্ষার্থে এবং ভালোবাসার জ্ঞাতার্থে এটা এই দিবসটা পালিত হয়। 328 দিন বাকি আছে। নর্মালি 15 জুন এটা পালিত হয়ে থাকে। তার মানে 2026-এ 15 জুন আমাদের আসতে 328 দিনেরও বেশি সময় বাকি আছে। আচ্ছা, নেক্সট হ্যালোইন। হ্যালোইন আসতে 95 দিনের সময় লাগতেছে, বলতে হ্যালোইন আসতে 95 দিনের মতো সময় বাকি আছে, যেটা একটা সাংস্কৃতিক উৎসব, বলতে আত্মা রহস্য এমন টাইপের এক ধরনের উৎসব যেটা উদযাপন করা হয়ে থাকে। এরপর দেখতেছি নেক্সট থ্যাঙ্কস গিভিং ডে, 122 দিন পর আসতেছে। আচ্ছা, এই থ্যাঙ্কস গিভিং ডে বলতে বোঝাচ্ছে যে ফসল কাটার পরে যে একটা কৃষকদের উৎসব। মূলত এই সময়টা মূলত পরিবারের সাথে সময় কাটানোর দিন। নেক্সট ক্রিসমাস। আচ্ছা, এটা খ্রিস্ট ধর্মীয় যারা তাদের একটা উৎসবের দিন, যা মাত্র 150 দিন পরে এটা হবে। ইন অফ দিস পেজ, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমার এই যে পেজটা আছে এটা শেষ হয়ে যাবে কখন? 2873, মানে 2873 পিক্সেলের পরেই মূলত এই পেজটা শেষ হবে। আচ্ছা, নেক্সট নিউ মুন, বলতে আমাদের একটা নতুন চাঁদ আসতে সময় লাগতেছে আরো 27 দিন। নেক্সট ওয়াক্সিং ক্রিসেন্ট। আচ্ছা, এইখানে বলছে 0 days লেট, বলতে একদিনও বাকি নেই যে নতুন চাঁদ যখন তৈরি হয়, বলতে আমাদের
1 থেকে 49%, মানে অর্ধেকেরও কম এই সময়টা, বা কোয়ার্টার বলতে পারি, নেক্সট কোয়ার্টার মুন। আচ্ছা, নেক্সট কোয়ার্টার মুন বলতে অর্ধমুন বলতে পারি, বা কখনোই বলা যায় না যে হাফ মুন। নেক্সট ওয়াক্সিং গিবস। আচ্ছা, এটা মাত্র আরো 8 দিন বাকি সময় আছে। এটা কি জিনিস? এটা মূলত হচ্ছে 50%-এর যখন বেশি, বলতে 100% পূর্ণ অবস্থায় আসার চেষ্টা করতেছে, ঠিক ওই সময়টাকে বলতেছে, বা ওই দশাটাকে বলতেছে নেক্সট ওয়াক্সিং গিবস। এখানে যদি একটু বলে রাখি, এই সময় মূলত চাঁদকে আমরা পুরো রাতেই দেখতে পাই এবং মধ্যরাত অব্দি এর অবস্থান পরিলক্ষিত হয়। আমাদের নেক্সট ফুল মুন বলতে হচ্ছে পূর্ণ, এটা আসতে সময় লাগতেছে আরো 12 দিন, বলতে 12 দিন পর আমাদের নেক্সট ফুল মুন হবে। এটা আমি একটু বলি, ফুলমুন কি? পূর্ণ চাঁদ বলতে সূর্যের আলোটা পুরোপুরি চাঁদের উপর পড়ে, তখনই ঠিক এই পূর্ণ মুনের অবস্থান পরিলক্ষিত হয়, যা আসতে সময় লাগতেছে আরো 12 দিন। নেক্সট ওয়ানিং গিবস। পূর্ণ আলো থেকে বা পূর্ণ চাঁদ থেকে যখন আস্তে আস্তে কি হয়, আলো কমতে থাকে, তখন এই নেক্সট ওয়ানিং গিবসটা শুরু হয়, বলতে আমার যে 100% ছিল ওইখান থেকে আমার 50%-এর দিকে চলে আসা শুরু করে। এটা হচ্ছে আরো মাত্র 16 দিন পরেই হয়ে যাবে। নেক্সট লাস্ট কোয়ার্টার মুন বলতে হচ্ছে আমাদের 50%-এ যখন চলে আসবে, আলো 50% যখন নাই হয়ে যাবে, তখনই আমাদের নেক্সট লাস্ট কোয়ার্টার মুন অবস্থার সৃষ্টি হবে, যা আসতে সময় লাগবে 19 দিনের মতো। এরপর আসতেছে নেক্সট ওয়ানিং ক্রিসেন্ট, বলতে ঠিক বিপরীতটা, যেটা আমরা দেখছিলাম হচ্ছে কোথায়, নেক্সট ওয়াক্সিং ক্রিসেন্ট এবং হচ্ছে নেক্সট ওয়ানিং ক্রিসেন্ট। আচ্ছা, এটা মূলত কি হবে, যে আলো কমতে কমতে 50%-এরও কম সময়, বা 50%-এরও হচ্ছে কম আলো যখন তৈরি আসবে, নেক্সট ডেকেড হচ্ছে 5 ইয়ার্স লেফট, বলতে এখন চলছে 2025, তার মানে 2030 হচ্ছে আমাদের নেক্সট ডেকেড, বলতে প্রতি 10 বছর পর পর যেটা হয়ে থাকে। ওকে, এরপর আসতেছে নেক্সট সেঞ্চুরি। আচ্ছা, এখন হচ্ছে 21 শতাব্দী, তার মানে 22 শতাব্দী আসতে আমাদের সময় লাগতেছে আরো 75 বছর, বলতে এখন চলতেছে 2000 সাল, তো আমাদের হচ্ছে 2100 সাল আসতে সময় লাগতেছে আরো 75 বছর। নেক্সট মিলেনিয়াম বলতে সহস্রাব্দ, বলতে এটা 975 বছর আরো লাগতেছে, বলতে 3000 সাল আসতে, 3000 সাল আসতে আরো সময় লাগতেছে, তার মানে 975 বছর। আচ্ছা, হ্যালিস কমেট রিটার্নস, বলতে হ্যালির ধূমকেতুর কথা বলছে, এখানে বলছে 36 বছর পর দেখা যাবে। আমরা জানি কি 76 বছর পর পর দেখা যায়, তার মানে 36 বছর পর মানে কবে দেখা যাচ্ছে? 2061 সাল। চারণবিল ফুললি সেট এগেইন। আচ্ছা, এই যে এই চারণবিল যেটা আছে, এটা পুরোপুরি আবার কত সালে, 175 বছর পর পুরোপুরি মুক্ত হয়ে যাবে। আচ্ছা, ভয়েজার 1 মিসেস দ্য অহট ক্লাউড। আচ্ছা, এটা একটু বলে রাখি, আমাদের যে মহাকাশ যানটা আছে, তো অড ক্লাউড বলতে বোঝাচ্ছে সৌরজগতে একটা অবস্থান, বলতে শেষ সীমান্ত, যেখানে এই মহাকাশ যানটি পৌঁছে যাবে, যা সময় লাগবে আরো 285 বছর। এরপর দেখতেছি আমরা মিল্ক ওয়ে কলিডস উইথ অ্যান্ড্রোমেডা, যেটা আমরা অনেক আগেও দেখছি, যে হচ্ছে এটা 4 বিলিয়ন ইয়ার লেট, বলতে 4 বিলিয়ন বছর পর আমাদের যে গ্যালাক্সি আছে মিল্কওয়ে, এবং আমাদের পাশের আরেকটা গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, এর মধ্যে কি হবে? সংঘর্ষ হবে। কত বছর পর? 4 বিলিয়ন। দ্য সান ডাইস। ওকে, এরপর দেখতে পাচ্ছি 5 বিলিয়ন ইয়ার লেফট, বলতে আমাদের সূর্য রয়েছে, সূর্যের এখন অবস্থান হচ্ছে মেইন সিকুয়েন্স স্টার, বলতে মধ্য অবস্থান। এরপর কি হবে? রেড জায়ান্ট, বলতে লাল দ্বৈত হবে, পরে আবার শ্বেত বহন হয়ে যাবে, পরে একটা সুপারনোভার মাধ্যমে, বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো ঠিক এটাই বলতেছে যে সূর্য মারা যাবে কত? 5 বিলিয়ন বছর পরে। ওকে, এরপর দেখতে পাচ্ছি হিট ডেট অফ দ্য ইউনিভার্স 10⁻100। আমাদের মহাবিশ্ব যে আছে, এই মহাবিশ্বের তাপীয় মৃত্যু হবে। তাপীয় মৃত্যু কি জিনিস? যে হচ্ছে কোনো বস্তু থেকে আপনি তাপ সরাইতে পারবেন না, আপনার হাত, জামা কাপড় সবকিছু কি হইতেছে? তাপে মণ্ডিত রয়েছে, বলতে তাপ আমরা কি জানি, যে একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে ট্রান্সফার হয়। যদি একটা মাধ্যম খুব বেশি তাপ থেকে আরেকটা কম থাকে, তাহলে সরাসরি আমরা কানেক্ট করলে এটা থেকে ওটা যাবে। বাট যখন সবগুলোই তাপ সমানভাবে থাকবে, তখন তো হচ্ছে কথা যেতে পারবে না। ঠিক এই জিনিসটাই হচ্ছে তাপীয় মৃত্যু। তখন আমাদের কি হবে? আসলে বেঁচে থাকাই অসম্ভব। এটা ছিল আমার সেগমেন্ট 5, বলতে সময়ের সাথে পৃথিবীর প্রোগ্রেস বার। তো আজকের এই ভিডিওটিতে আমি বিল গেটস এর টাকা উড়িয়ে দিলাম, মহাকাশের শেষ প্রান্তে ঘুরে আসলাম, পরিশেষে বুঝলাম প্রতি সেকেন্ডে পৃথিবী আমার চেয়েও অনেক বেশি ব্যস্ত। এই ইন্টারনেটের ট্রিপটা শুধুমাত্র একটা ভিডিও ছিল না, এটা মূলত মাথা ঘোরানো রিয়েলিটি চেক। আর হ্যাঁ, ছোট ডিসক্লেইমার বলে রাখি, ভাই, বিল গেটস আমাকে টাকা দেয়নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন,
এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার মাথাও আমার মাথার মতো একটু হলেও ঘুরে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।